আমার স্বামী কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল। আমি একা বাড়িতে থাকতে খুব ভয় পেতাম। তাই আমি আমার 18 বছরের প্রতিবেশীকে রাতে আমার কাছে থাকার জন্য ডেকে এনেছিলাম। সেই রাত সে আমার সাথে থাক। রাতের বেলা যখন লাইট নিভে গেল, সে আমাকে তার কম্বলে টেনে নিল। যদিও সে 18 বছরের, তবুও সে আমাকে। সবাইকে স্বাগতম আজকের এই গল্পে। আমার নাম আসিমা এবং আমি বিবাহিত। যখনই আমি উঠোনে ঝাড়ু দিতাম বা দুধ আনতে যেতাম, 18 বছরের প্রতিবেশী আমাকে তার জানালা থেকে সবসময় ঘুরে দেখ। কিছুদিন আগে সে তার মায়ের সাথে এখানে থাকতে এসেছে। চোখের মিলনে এই সম্পর্ক কোথায় যাবে আমি ভাবতেও পারিনি। একদিন আমি প্রতিবেশীর সাথে আলাপ করলাম। সেই দিন আমি প্রথম আমার নতুন প্রতিবেশীকে দেখলাম। রোশন তার বাড়ির দরজা বন্ধ করে বাইরে এলো। তখন আমি তাকে বললাম, রোশনি, আমার কথা বলার খুব শখ ছিল। আমার স্বামী আমাকে বাইরে যেতে দিত না। সেই দিন আমার নতুন প্রতিবেশীকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আমি প্রথমেই তাকে নমস্কার জানালাম এবং নিজের নাম বললাম। নমস্কার, আমি আসিমা। আপনি কি এখানে নতুন এসেছেন? সে হ্যাঁ বলল। তারপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম। সেই নারী তার নাম প্রিয়াঙ্কা বলল। তারপর আমি সেই ছেলেটির সাথে কথা বলার জন্য হাত বাড়ালাম, কিন্তু সে হাত বাড়াতে রাজি ছিল না। সম্ভবত তার মা কাছেই ছিল, তাই তার মা বলল, বিভান, আন্টিকে হাই বলো। মায়ের কথায় সে হাত বাড়াল এবং তার নাম বলল, বিভান। আমি আরো কিছু কথা বলার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন প্রিয়াঙ্কা বলল, কখনো সময় পেলে কথা বল, এখন আমাকে বাইরে যেতে হবে। তারপর আমি বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে আমি পোহা তৈরি করেছিলাম। আমি ইচ্ছে করে বেশি পোহা বানিয়েছিলাম। আমার স্বামী অফিসে যাওয়ার পর আমি এক টিফিনে পোহা ভরে প্রিয়াঙ্কা জির বাড়িতে গেলাম। আমি কথা বলতে খুব পছন্দ করতাম এবং কলোনির অন্যান্য মহিলারা চাকরি করত, ফলে তাদের সাথে কথা বলা সম্ভব হতো না। সারাদিন আমি বাড়িতে একা থাকতাম। কিন্তু এখন আমার নতুন প্রতিবেশী ছিল। হাতে পোহা নিয়ে প্রিয়াঙ্কা জির বাড়ির ঘন্টি বাজালাম। আমাকে দেখে কিছুটা অবাক হলেন। আমি বললাম, গুড মর্নিং প্রিয়াঙ্কা জি, আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। তিনি আমাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন। তার বাড়িতে ঢুকেই আমি জিজ্ঞাসা করলাম, বিভান কোথায়? তারপর বললাম, আপনার জন্য আমি পোহা এনেছি। আমার হাতে তৈরি পোহা একবার চেখে দেখুন, আপনাকে অবশ্যই ভালো লাগবে, আর বিভানকে খাওয়াবেন। বাচ্চাদের এই ধরনের চাটটি খেতে খুব ভালো লাগে। আমি বিভানকে ডাকতে শুরু করলাম, কিন্তু সে বাইরে এলো না। প্রিয়াঙ্কা জি তাকে ডাকল, তখন সে বাইরে এলো। আমি বাচ্চাদের খুব ভালোবাসতাম। বিভান তার মায়ের পাশে বসেছিল। প্রিয়াঙ্কা জি আমার সাথে কথা বলছিলেন, কিন্তু তাকে বেশি কথা বলার অভ্যাস ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি আপনার ছেলে? আপনি এত কম বয়সী দেখাচ্ছেন, কিন্তু আপনার 18 বছরের ছেলে আছে। আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কা জি হেসে বলল, হ্যাঁ, আমি দেখতে যেমনই না কেন, সে আমারই ছেলে। প্রিয়াঙ্কা জি দেখতে সুন্দরী ছিলেন, কিন্তু তার জীবনযাপন অনেক উঁচু মানের ছিল। আমি বিভানকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন প্রতিদিন জানালা দিয়ে আমাকে দেখো? আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কা জি তাকে রাগে দেখ। সে বলল, আমি আপনাকে কেন দেখব? আমি পাখি ভালোবাসি, তাই আমি গাছে বসে থাকা তো তাকে দেখি। আমি বললাম, ঠিক আছে, এবং বাড়ি ফিরে এলাম। দুদিন পর আমি আমার ছাদে পানির ট্যাঙ্ক পরিষ্কার করছিলাম। ছাদ থেকে বিভানের ঘরের দিকে তাকালাম। আমি দেখলাম সে আমাকে ইশারা করছে। ইশারায় সে জিজ্ঞাসা করছিল, আপনার সাহায্য করতে পারি? ট্যাঙ্কটি ভারী হওয়ায় আমি তাকে ইশারা করলাম আসতে। সে হয়তো মায়ের অনুমতি নিতে চাইছিল, তাই আমি তার বাড়ির ঘন্টি বাজালাম। প্রিয়াঙ্কা জি দরজা খুললেন। আমি বললাম, আমি আমার ট্যাঙ্ক পরিষ্কার করতে চাই। বিভানের সাহায্য প্রয়োজন, তাকে কিছুক্ষণের জন্য পাঠাবেন? তার মুখ দেখে মনে হলো তিনি পাঠাতে চান না, তবুও আমার অনুরোধে বললেন, আপনি যান, আমি তাকে পাঠাচ্ছি। আমি ছাদে ফিরে এলাম এবং কিছুক্ষণ পরে বিভানও এলো। আমি বললাম, ট্যাঙ্ক পরিষ্কারে সাহায্য করো। আমি ট্যাঙ্কের দিকে ঘুরতেই বিভান আমার শাড়ির আঁচল টান। তারপর সে অদ্ভুত কিছু শায়রি বলতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না 18 বছরের ছেলেটি এভাবে কেন করছে। আমি বললাম, তুমি কি করছো? যদি কিছু বলতে চাও বলো, না হলে ট্যাঙ্ক পরিষ্কার করতে সাহায্য করো। আমি বললাম, কিন্তু সে শুনছিল না। রাগে আমি বললাম, আমি তোমাকে ট্যাঙ্ক পরিষ্কার করতে ডেকেছি, মজা দেখাতে নয়। সাহায্য করো, বাকি কথা বাদ দাও। বিভান বলল, মা বলেছে কাপড় ভেজাতে নেই, বাকি সব সাহায্য করব। সে খুব বুদ্ধিমান ছিল। আমি পানির পাইপ নিয়ে ট্যাঙ্ক থেকে পানি খালাস করার চেষ্টা করছিলাম। তখন বিভান পাইপ এনে ট্যাঙ্কে ঢুকিয়ে মুখ দিয়ে পানি টেনে নিন। এতে ট্যাঙ্কের পানি ধীরে ধীরে বের হতে লাগলো। আমি দেখছিলাম বিভান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, তাই আমি তার সাথে মজা করলাম এবং কিছু পানি তার উপর ছিটালাম। তখন সে আমাকে পুরো ভিজিয়ে দিল। তারপর সে আমাকে বিদ্রুপ করল এবং তাড়াতাড়ি মাফ চাইল। তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম। তার চোখ আমার ভেজা শরীরের উপর ঘুরছিল। আমি মুখ ফিরিয়ে দাঁড়ালাম। সে আবার আমার শাড়ির আঁচল টান। আমি তাকাতই সে ইশারায় বলল, তুমি খুব সুন্দর দেখাচ্ছ। আমরা কয়েকদিন ধরে একে অপরকে চিনতাম, কিন্তু আজ সে আমাকে সুন্দর বলছিল। ট্যাঙ্ক পরিষ্কার করার পর আমি তাকে সাথে নিয়ে নিচে এলাম। আমি তাকে ভিজিয়ে দিয়েছিলাম।
তার মা তাকে ভেজা কাপড়ে দেখলে আমাকে দোষ দিত, তাই আমি তার ভেজা চুল মুছাতে লাগলাম। সে সোফায় বসেছিল আর আমি তার চুল মুছছিলাম। হঠাৎ আমি তার হাতের স্পর্শ আমার নাভিতে অনুভব করলাম এবং তাড়াতাড়ি সরে গেলাম। আমি বললাম, বিভান তুমি কি করছিলে? বিভান বলল, আমি আপনার হাত ধরতে চাচ্ছিলাম, কিন্তু ভুলে নাভিতে চলে গিয়েছে। সরি, ভুল হয়ে গেছে। আমি ভুল বুঝে তাকে ক্ষমা করে দিলাম। বিভান বলল, আপনি কত ভালো, যদি পুরো দিন আপনার সাথে কাটাতে পারতাম তাহলে কত মজা হত। আমি তার কথাকে মজা মনে করলাম। স্বামীর আচরণ আমি বুঝতে পারছিলাম না। সেদিন রাতে আমি আমার স্বামী আদিত্যকে সাদাসিধে ভাবে বললাম, আদিত্য, তুমি তো কখনো আমার সাথে কথা বলো না, সারাদিন বাড়িতে একা থাকি, খুবই বিরক্ত লাগে, চলো না কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যাই। আমার কথা শুনেই আদিত্য চেঁচিয়ে উঠল, তোমার তো বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, সারাদিন বাড়িতে বসে খাওয়া দাওয়া করো আর বলো যে বিরক্ত লাগছে, কিন্তু আমার অনেক কাজ থাকে, তোমার সাথে কথা বলার বা তোমাকে কোথাও নিয়ে যাওয়ার কোনো সময় নেই আমার। তুমিই তো পুরোপুরি ফাঁকা, আশেপাশের সব মেয়েরা চাকরি করে, আর তুমি গ্রামের মেয়েদের মতো সারাদিন বাড়িতে বসে থাকো। গ্রামের মেয়েরা তো কেবল কথা বলতেই জানে, আর কিছু না। না জানি আর কত কি বলে আদিত্য মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। তার হঠাৎ এই আচরণ আমার বুঝে আসল না, কিন্তু যেভাবে সে আমার সাথে কথা বলল সেটা আমার খুব কষ্ট দিল। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। পরের দিন আদিত্য অফিসে চলে গেল আর আমি চলে গেলাম প্রিয়াঙ্কা জির বাড়ি, কারণ আমার মন হালকা করতে হবে। এখন আমাদের ভালো সম্পর্ক হয়েছে, আমি জানতাম তিনি আমাকে বুঝবেন। আমি তার দরজার সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলাম। এটা দেখে প্রিয়াঙ্কা জি আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেলেন। তারপর আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি তাকে বললাম যে আমার স্বামী কিভাবে আমার মন আঘাত কর। তিনি বললেন, স্বামীরা এমনই হয়, স্বামী কখনো তার স্ত্রীর মূল্য বোঝে না, স্ত্রীকে শুধু তার জন্য সবকিছু ত্যাগ করতে হয়। আমি কাঁদছিলাম, তাই প্রিয়াঙ্কা জি আমাকে শান্ত করতে বিহানকে ডেকে পানি আনতে বললেন। পানি খেয়ে আমি কিছুটা শান্ত হলাম। তারপর আমি প্রিয়াঙ্কা জির কাছে তার স্বামীর কথা জানতে চাইলাম। তখন তিনি জানালেন যে কিছু বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে, তার স্বামীও কিছু এভাবেই ছিল, কিন্তু আমি কারো কথা শোনার মতো ছিলাম না। তিনি আমার সাথে কথা বলছিলেন, তখনই তার ফোন বেজে উঠল আর তিনি ফোন নিয়ে তার শোবার ঘরে চলে গেলেন। তখন বিহান আমার সামনে দাঁড়িয়ে ছিল। সে আমার কাছে এসে বলল, হ্যালো বন্ধু। আমার বন্ধু আজ এত কাঁদছে কেন? আমার বন্ধুর চোখে অশ্রু ভালো লাগে না। এই বলে বিহান আমার অশ্রু মুছিয়ে দিল। সে আমার সাথে খুব বুদ্ধিমত্তার সাথে কথা বলছিল। সে তো ছোট, স্বামী স্ত্রীর কথাবার্তা সে কিভাবে বুঝবে? আমি তাকে বললাম, তোমাকে আমি আমাদের স্বামী স্ত্রীর ঝগড়ার কথা কি বলবো? তুমি তো খুব ছোট, তোমার এসব বোঝার ক্ষমতা নেই। তখন সে আমার হাত ধরে বলল, আমাকে ছোট মনে করার ভুল করো না, আমি খুবই বুদ্ধিমান। আমার মা যা কিছু বলছিলেন সব আমি শুনেছি, তাই আঙ্কেলের ওপর আমার খুব রাগ হচ্ছে। এত সুন্দর স্ত্রীকে রুলিয়েছে, এটা হওয়া উচিত নয়। এই অশ্রুর প্রতিশোধ আমি আঙ্কেলের থেকে কখনো না কখনো নেব। এই বলে বিহান আমাকে কাঁদতে কাঁদতে হাসিয়ে দিল। তারপর সে আমাকে আলিঙ্গন করল। কিছুক্ষণ পরে আমি নিজের বাড়ি ফিরে গেলাম। সেই সন্ধ্যায় আদিত্যর ফোন এলো। সে আমাকে জানাল যে অফিসের কাজে তাকে 3 দিনের জন্য বাইরে যেতে হবে। এই নতুন শহরে আমাদের এসেছি 1 বছরও হয়নি। আজ পর্যন্ত আমি আদিত্যর বিনা রাতে একা থাকিনি। আমি তাকে হ্যাঁ বললেও একা থাকা খুবই ভীতিকর লাগছিল। রাতের খাবার শেষ করার পরে আমি প্রিয়াঙ্কা জির বাড়ি গিয়ে দরজা নক করতে লাগলাম। প্রিয়াঙ্কা দরজা খুললেন। তখন আমি বললাম, আমার স্বামী কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে, আপনি কি আজ রাতে আমার বাড়িতে থাকতে পারবেন? এতে প্রিয়াঙ্কা জি রাজি হলেন না। তিনি বললেন, আমার শোবার ঘর ছাড়া অন্য কোথাও আমার ঘুম আসে না, আমি সেখানে যেতে পারবো না, কিন্তু তুমি যদি চাও তাহলে আমার সাথে আমার ঘরে থাকতে পারো। তখন আমি আমার বাড়ি লক করে প্রিয়াঙ্কা জির বাড়িতে চলে গেলাম। যখন আমি তার ঘরে গেলাম তখন সেখানে এসি খুব জোরে চলছিল। প্রিয়াঙ্কা জি গত 1 ঘন্টা ধরে তার ঘরে এসি চালু রেখেছিলেন। এসির ঠান্ডা হাওয়ায় আমার খুব ঠান্ডা লাগছিল। আমি প্রিয়াঙ্কা জিকে বললাম, এসি চালু থাকায় আমার ঘুম আসছে না, আমি বাইরে গিয়ে ঘুমাই। তারপর আমি হলে চলে গেলাম। কিছুক্ষণ পরে বিহান হলে এলো। তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল। আমি ভাবলাম যে সে হয়তো আমার সাথে কিছু বলতে চায়, তাই সে আমাকে তার ঘরে নিয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এতে বিহান বলল, আমি আপনাকে এখানে ঘুমানোর জন্য নিয়ে এসেছি, বাইরের সোফায় আপনার ঘুম আসবে না, আমি আমার বন্ধুর কোনো ধরনের অসুবিধা সহ্য করতে পারবো না। এই বলে বিহান আমাকে তার ঘরে ঘুমানোর অনুরোধ করল। তারপর আমি তার পাশে তার বিছানায় শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার 10 মিনিটও হয়নি, বিহান তার চাদর আমার ওপরে দিয়ে দিল। সে আমাকে তার চাদরে নিয়ে নিয়েছিল। তার এই আচরণ আমার একদম ভালো লাগছিল না। আমি সেই চাদর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে বের হতে দিচ্ছিল না এবং আমাকে জোরে ধরে রেখেছিল। যখন আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম তখন সে আমার শাড়ি খুলে দিয়েছিল এবং চাদরের ভেতর থেকেই আমাকে বিরক্ত করতে শুরু করেছিল।
আমি চাদর থেকে টেনে বের হওয়ার চেষ্টা করছিলাম, তখনই হঠাৎ প্রিয়াঙ্কা জি সেই ঘরে এসে গেলেন। তার কারণে আমার বিহানের কাছ থেকে রক্ষা পেলাম। আমি যে তাকে 18 বছরের ছেলে মনে করেছিলাম, তার এই রাক্ষসের মতো রূপ আমার সামনে এলো। তারপর প্রিয়াঙ্কা জি তাকে চড় মেরে বকুনি দিয়ে আমাকে সেই ঘর থেকে বের করে আনলেন। পরের দিন থেকে আমি দৃঢ়ভাবে ঠিক করেছিলাম যে আর কখনো প্রিয়াঙ্কা জির বাড়িতে যাব না, কারণ সেই 18 বছরের ছেলেটি আমার সাথে যা করার চেষ্টা করেছিল তাতে আমার মনে ভয় সৃষ্টি হয়েছিল। কাল যদি বিহান আমার সাথে কিছু করত, তাহলে আমি সবসময়ের জন্য শেষ হয়ে যেতাম। বিহান কেন আমার সাথে এমন করেছিল তা আমি আমার স্বামীকেও বলতে পারতাম না, কারণ আমি যদি তাকে কিছু বলতাম তাহলে সে আমাকেই দোষ দিত। আদিত্য সবসময় আমাকে বলতো যে আমাকে কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই, কিন্তু আমি কখনো তার কথা শুনিনি। কাল আমি তার কথার মানে ভালোভাবে বুঝতে পেরেছিলাম। সন্ধ্যায় আমি ছাদে শুকনো কাপড় নিতে গিয়েছিলাম, তখন ভুল করে আমার নজর বিহানের ঘরে পড়ল। আমি দেখলাম সে আমাকে দেখে কান ধরে ক্ষমা চাইছে। সে ইশারায় বলছিল, দয়া করে আজ অন্তত এখানে এসো। অনেকবার আমি তাকে উপেক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু একবার ছাদ থেকে নামার সময় আমি তার দিকে তাকালাম, তখন তার চোখে জল ছিল। সে আমার জন্য কেন কাঁদছিল এটা আমার বুঝে আসছিল না। সে কি আমার প্রেমে পড়ে গেছে? আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। বিহান হয়তো আমাকে কিছু বলতে চায় বা আমার প্রতি তার প্রেম জেগেছে, সেটা তার আচরণ থেকে বোঝা যাচ্ছিল। তার ভুল আচরণ আমি বুঝতে পারছিলাম। তার এই ভুলের কথা তার মাকে জানানো প্রয়োজন ছিল, যাতে তিনি সময়মতো তাকে বোর্ডিং স্কুলে রেখে তার ভুল অভ্যাস ঠিক করতে পারে। সেই রাতে আমি আবার সাহস করে প্রিয়াঙ্কা জির বাড়িতে গেলাম। তারপর আমি তাকে বললাম, আমি একা থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাতে একা থাকা আমার পক্ষে সম্ভব নয়। সেই রাতে প্রিয়াঙ্কা জির ঘরে আমি তার সাথে কথা বলছিলাম। আমাদের পরিচয় 20 দিন হয়ে গেছে, এবং আজ প্রিয়াঙ্কা জি আমার স্বামীর সম্পর্কে জানতে চাইলেন। আপনার স্বামী কি কাজ করেন? তিনি আমাকে জিজ্ঞাসা করলেন। তখন আমি তাকে জানালাম, আমার স্বামী একজন অফিসার, আর আমি খুব বেশি পড়াশোনা জানি না, তাই আমি বড় অফিসারের পদবিগুলো জানতাম না। প্রিয়াঙ্কা জির সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। এমন সময় ঠান্ডা বাতাসে আমি কাঁপতে লাগলাম এবং বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। প্রিয়াঙ্কা জি তখন তার ঘরের বাথরুমে ঢুকলেন, আর আমিও বাইরে বাথরুমে যেতে চাইলাম। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার সময় হঠাৎ বিবান ঢুকে পড়ল। সে এক হাতে আমার মুখ চেপে ধরল এবং অন্য হাতে দরজা লক করল। তার এই আচরণ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বাথরুমে 18 বছরের সেই ছেলেটি আমার সাথে যা করলো তাতে আমি পুরোপুরি কেঁপে উঠেছিলাম। ভয়ে আমি কাঁপছিলাম। সেই দিন আমি তার উদ্দেশ্য বুঝতে পারলাম। আধা ঘন্টা পর প্রিয়াঙ্কা জি বাইরে থেকে দরজায় নক করছিলেন। ভয়ে বিবান দরজা খুলে দিল। প্রিয়াঙ্কা জি দরজা খুলেই আমাকে ভেতরে অপ্রত্যাশিত অবস্থায় দেখতে পেলেন। তিনি আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে এলেন। যখন বাইরে নিয়ে এলেন, বিবান মাথা নিচু করে দাঁড়িয়েছিল। প্রিয়াঙ্কা জি তাকে চড় মারতে যাচ্ছিলেন, কিন্তু আমি তার হাত ধরে থামালাম। বিবান তখন আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি মাকে সব বলেছি, আমাকে ক্ষমা করুন। আমি তার কথায় চমকে গিয়েছিলাম। প্রথমে যখন সে আমার মুখ চেপে ধরল, আমি ভয়ে আচ্ছন্ন ছিলাম, কিন্তু পরে তার চোখে জল দেখে এবং তার কথায় আমি সত্যটা বুঝতে পারলাম। বিবান আমাকে বলেছিল প্রিয়াঙ্কা জি তাকে বন্দি করে রেখেছে। আমি তখন প্রিয়াঙ্কা জিকে জিজ্ঞেস করলাম, তুমি কে? বিবান, তোমার কে? তুমি তার সাথে এমন কেন করছো? এমন সময় দরজায় পুলিশ এসে পৌঁছালো। পুলিশকে আমি বাথরুমে থাকাকালীন ফোন করেছিলাম। আমার স্বামী একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, কিন্তু আমি প্রিয়াঙ্কাকে শুধু অফিসার বলেই জানিয়েছিলাম। কেন জানি না, আমার মনে হলো না তাকে বলা দরকার যে আমার স্বামী পুলিশে কাজ করে। আমার স্বামী কিছুদিন ধরে সিভিল ড্রেসে অফিসে যাচ্ছিলেন, তাই প্রিয়াঙ্কা তাকে দেখে বোঝেনি যে তিনি পুলিশে আছেন। আমার স্বামী ও প্রিয়াঙ্কার কখনো সাক্ষাৎ হয়নি। সত্যটা এই ছিল যে প্রিয়াঙ্কা বিবানের অপহরণ করেছিল। বিবানের বাবা একজন ব্যবসায়ী ছিলেন এবং প্রিয়াঙ্কা তাদের বাড়িতে কাজ করতেন। বিবান ও তার পরিবার বিদেশে যাওয়ার আগের দিনই প্রিয়াঙ্কা তাকে অপহরণ করেছিল এবং তার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। সেই টাকা না পাওয়া পর্যন্ত সে বিবানকে নির্যাতন করছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করল। এরপর আমি বিবানকে জিজ্ঞেস করলাম, বিবান, আমাদের প্রথম সাক্ষাতে তুমি এসব কথা আমাকে বলতে পারত, তুমি কেন কিছুই বলনি? তখন বিবান বলল, প্রিয়াঙ্কার আমার উপর কড়া নজর ছিল। সে আমার ঘরেও ক্যামেরা লাগিয়ে রেখেছিল। শুধু তাই নয়, সে সবসময় মোবাইলের রেকর্ডিং চালু করে আমার পকেটে রেখে দিত, যাতে আমি কার সাথে কি কথা বলি সেটা সে জানতে পারে। সে আমাকে বহুবার প্রাণে মারার চেষ্টা করেছে, তাই আমি সবসময় তার ভয়ে থাকতাম। যখন আমি আপনাকে দেখলাম, তখন আমাকে সাহায্যের একটা আশা জাগ। আমি ভেবেছিলাম আপনি আমার কিছুটা সাহায্য করতে পারবেন, এবং আজ আপনার জন্যই আমার জীবন বাঁচল। আমার শাড়ির আঁচল টানার থেকে আমাকে তার কম্বলের মধ্যে টানার পর্যন্ত সব কথার কারণ আমি এখন বুঝতে পারছিলাম। প্রিয়াঙ্কার করা নজরের কারণে সে কিছুই বলতে পারছিল না। অবশেষে বাথরুমে সুযোগ পেয়ে সে আমাকে সব সত্যি কথা বলল। পরের দিন আমার স্বামী তার কাছ থেকে ফিরে এলো
এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, আসিমা, আমাকে ক্ষমা করে দাও। কিছুদিন আগে আমি তোমাকে বিনা কারণে কিছু বলেছিলাম, কিন্তু তুমি তো খুবই বুদ্ধিমতী, তোমার বুদ্ধিমত্তার আমি খেয়াল করিনি, এবং আমি তোমাকে বিনা কারণে কিছু বলেছি। আমি গত কিছুদিন ধরে একটা কেসের কারণে খুবই চাপের মধ্যে ছিলাম, এবং সেই কেস ছিল এক ব্যবসায়ীর ছেলের অপহরণের কেস। গতকাল একজন অফিসারের স্ত্রী, মানে তুমি, সেই কেস সমাধান করেছো। আমাদের ডিপার্টমেন্টে কয়েকদিনের মধ্যে তোমার সম্মান করার সিদ্ধান্ত নিয়েছে। তোমার এই সহজ সরল স্বভাবের কারণে তুমি আজ একটা বাচ্চার জীবন বাঁচিয়েছ। স্বামীর মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমি খুব খুশি হলাম। কয়েকদিন পর আদিত্যর অফিসে আমাকে সম্মানিত করা হলো। বিবানকেও তার বাবার কাছে ফেরত পাঠানো হলো। বন্ধুরা, এই জ্ঞানী ও শিক্ষিত মানুষের দুনিয়ায় এমন কিছু অশিক্ষিত ও সরল মানুষেরও প্রয়োজন আছে, কারণ তাদেরও এই সমাজের জন্য সমান প্রয়োজন। কখনো কখনো অশিক্ষিত মানুষের সরলতা শিক্ষিত মানুষের ভুলের বিরুদ্ধে কার্যকর হতে পারে, যেমন আজকের আমাদের গল্পের নায়িকা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।